আমি যদি একবার আমার আগের রূপ দেখাই তাহলে বুঝবি আমি কি জিনিস। নিজেকে সান্ত্বনা দিল যে না, আমি এখানে লেখাপড়া করতে এসেছি, কোনো ঝামেলায় পড়তে নয়। জুয়েলের চুপ করে থাকা দেখে মেয়েটা আরো কয়েকটা গালি আর কিছু হুমকি দিয়ে চলে গেল। চারপাশে কিছু স্টুডেন্ট দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছিল। একজন বলল, ভাই, নিজের পায়ে নিজেই কুড়াল দিয়েছ। মানে? মেয়েটাকে চেনো? না। কলেজে আজ মনে হয় নতুন। ট্রান্সফার নিয়ে আসছি, 3য় সেমিস্টার। ও আচ্ছা, সেই জন্যই তো। মেয়েটার বাবা এই কলেজের সভাপতি, অনেক ক্ষমতাবান ব্যক্তি, এক নামেই সবাই চেনে। মেয়েটার বাবার ভয়ে দেখিয়ে যা ইচ্ছা তাই করে, ওর সাথে কেউ টক্কর দিতে পারে না। ছেলেটার কথা শুনে জুয়েল হাসলো। তারপর ছেলেটা বলল, না এমনি। আচ্ছা যাই ভাইয়া, পরে কথা হবে। এরপর ক্লাসের দিকে হাঁটা দিল। চলেন এবার আপনাদের পরিচয়টা দেওয়া যায়। আমি জুয়েল, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এ পড়তেছি। আপাতত আমার কেউই নাই, এক ধরনের এতিম। আবার এটা ভাববেন না যে আমার বাবা মা নেই, সবাই আছে, কিন্তু আমাকে বাসা থেকে বের করে দিচ্ছে। কি এখনো কিছু বুঝছেন না তো? চলেন বুঝিয়ে বলি। আমি ছিলাম বখাটে ছেলেদের লিডার। এমন কোনো খারাপ কাজ নেই যেটা আমি করিনি। মারামারি, রাজনীতি, এমনকি মাদকের ব্যবসাও করেছি। প্রতিদিন আমার নামে বাসায় বিচার আসতো। বাবা প্রতিদিন আমাকে অনেক বকাঝকা করতেন, কিন্তু কোনো কিছুই হতো না। এইভাবেই দিন যাচ্ছিল, আর বাবা আমার উপর দিন দিন ক্ষেপে কাঠ হয়ে যাচ্ছিল। একদিন আমার এক বন্ধু একটা মেয়েকে প্রপোজ করে, কিন্তু বন্ধু বখাটে বলে মেয়েটা রিজেক্ট করে দেয়। তারপর আমরা মেয়েটার বাসায় গিয়ে ওর বাবাকে মেরে মেয়েটাকে বাসা থেকে উঠিয়ে নিয়ে আসি, কিন্তু ভুলবশত কারণে মেয়েটা পালিয়ে যায়। পরে আমাদের সবার নামে মামলা দেয়, সেজন্য বাবাকেও থানায় যেতে হয়। অনেক কষ্টে জরিমানা দিয়ে বাবা আমাকে বাসায় নিয়ে আসে। এরপর সবার সামনে ডান গালে একটা চর বসিয়ে দিয়ে বলে, তোর মতো ছেলের দরকার নেই, আজ থেকে তুই এই বাসায় থাকতে পারবি না। আমি মনে করব আমাদের কোনো সন্তান ছিল না। তোর মতো কুলাঙ্গারকে জন্ম দিয়েই আমি ভুল করেছি। বেরিয়ে যা এখন বাসা থেকে। যদি জীবনে কখনো ভালো হতে পারিস তখন আমার সামনে আসবি, আর না হলে আমি মরে গেলেও আসবি না। জুয়েলের মা দাঁড়িয়ে দাঁড়িয়ে সবকিছু দেখতেছিল। কিছু বলার থাকলেও বলতে পারছে না, কারণ বাবার কথার উপর কথা বলার মতো সাহস আম্মুর আদৌ হয়ে ওঠেনি। বাবার কথাগুলো সহ্য করতে না পেরে বাসা থেকে বের হয়ে গেল জুয়েল। সেদিন ভেবেছিল বাসা থেকে বের হয়ে গেলে ভালো থাকতে পারবো, কিন্তু না। যখন বাইরে চলে আসলো দেখলো ওর পাশে কেউ নেই। ও রাজনীতি, গুন্ডামি, এলাকার বড় ভাই কেউ ছিল না। রাস্তার কুকুর পর্যন্ত ওকে ঘৃণার চোখে দেখছে। অনেকজনকে কল দিল, কেউই তাকে সাহায্য করতে আসেনি। সেদিন রাতটা রাস্তার পাশে একটা ল্যাম্পপোস্টের নিচে কাটালো জুয়েল। ও একা না, পাশে কিছু কুকুরও ছিল। তখন বুঝলো মাথার উপরে বাবার ছায়াটা কত গুরুত্বপূর্ণ। তখন সিদ্ধান্ত নিল যে ভালোভাবে লেখাপড়া করে মানুষের মতো মানুষ হয়ে বাবার সামনে গিয়ে দাঁড়াবে। আর আজ থেকে সব ধরনের রাজনীতি, গুন্ডামি বন্ধ দিয়ে দিবে, সাধারণভাবে চলবে। কোনোদিন বিপদে পড়লেও আর এই লাইনে আসবে না। তারপর এক মামাতো ভাইয়ের সাহায্যে আগের কলেজ থেকে ট্রান্সফার নিয়ে এই কলেজে চলে আসলো। আর 2টা টিউশনই নিল। ওগুলো দিয়েই নিজের খরচ চালিয়ে যাচ্ছে। আর আজকেই প্রথম দিনে কি ঘটলো আপনারা তো দেখলেনই। আপনাদের পরিচয় দিতে দিতে প্রিন্সিপালের রুমে চলে আসলো জুয়েল। আসসালামু আলাইকুম স্যার, আসতে পারি? আসো, কি চাই? স্যার, আমাকে জাহিদ ভাই পাঠিয়েছে, আপনার সাথে কথা বলার জন্য বলেছে। ও আচ্ছা আচ্ছা, তোমার কথা আমাকে জাহিদ বলেছিল। কি যেন নাম তোমার? জি স্যার, জুয়েল। আচ্ছা ভালো, এখানে কোনো সমস্যা হলে তুমি সরাসরি আমাকে জানাবে, আর কোনো কিছু দরকার হলেও বলবে। জি স্যার, অবশ্যই। ওকে, এবার ক্লাসে যাও। ক্লাসরুম চেনো? না স্যার, নতুন তো তাই চিনতেছি না। সমস্যা নেই, 3 তলার শেষের রুম। আর আমি অন্যান্য স্যারদেরকে বলে দিব তোমার কথা, সবার সাথে পরিচিত হয়ে নিও। যাও, ভালো করে পড়ালেখা করো। ধন্যবাদ স্যার, আসসালামু আলাইকুম। তারপর অফিস থেকে বের হয়ে ক্লাসে গেল। সবাই অনেক চিল্লাচিল্লি করতেছিল। ওকে দেখে সবাই ভূত দেখার মতো স্তব্ধ হয়ে গেল। আসলে হওয়ারই কথা, ওরা এতদিন ধরে ক্লাস করছে, জুয়েলকে তো এর আগে দেখেনি।
ও গিয়ে পেছনের একটা টেবিলে গিয়ে বসলো। পাশের জন ওকে জায়গা দিয়ে সরে বসে গেল। এরপর মোবাইল টিপতেছে। জুয়েলও কোনো কথা না বলে মাথা নিচু করে বসে আছে। বাম পাশে তাকিয়ে দেখে ওই মেয়েটা যার সাথে একটু আগেই তার কথা কাটাকাটি হয়েছে। তার মানে মেয়েটার আমার সাথেই পড়ে। দূর শালা, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। খেয়াল করে দেখলো মেয়েটা ওর দিকে রাগের দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে। একটু পর স্যার আসলো, সবাই উঠে দাঁড়ালো। জুয়েলও উঠলো, স্যারকে উদ্দেশ্য করে বলল, এই তুমি জুয়েল? জি স্যার। আচ্ছা বসো। এই সবাই শোনো, ও তোমাদের নতুন বন্ধু, ট্রান্সফার হয়ে এসেছে। আজ থেকে তোমাদের সাথে পড়ালেখা করবে। ক্লাস শেষে সবাই পরিচয় করে নিও। এখন বই দাও। এরপর ক্লাস শুরু হলো। মনোযোগ সহকারে ক্লাস করলো। জীবনে প্রথম এত মনোযোগ দিয়ে ক্লাস করলো জুয়েল। ভালোই লাগলো। ক্লাস শেষে ওর পাশে থাকা ছেলেটা একটা হাত বাড়িয়ে দিয়ে বলে, হাই, আমি হাকিম। হ্যালো, আমি জুয়েল। আগে কোথায় ছিলা? আগের ঠিকানা দিলাম। ও আচ্ছা, ভালো। একটা কথা বলতাম। বলো। ওই মেয়েটা, আরে ওর নাম তন্নি, এই ক্যাম্পাসের সবচেয়ে জেদি মেয়ে। কত ছেলে যে ওর চর খাইছে, ওর হাতে হিসেব নেই। ওর বাবার ক্ষমতা দেখিয়ে যে কোনো কাজ করে ফেলে। ভুলেও ওর কাছে যাব না। আরে না, এমনি জিজ্ঞেস করলাম। আচ্ছা ঠিক আছে, থাকো, আমি তাহলে যাচ্ছি। আর ক্লাস করবে না? না, জিএফ পার্কে বসে আছে, তাড়াতাড়ি না গেলে সমস্যা। হা হা, আচ্ছা ঠিক আছে, যাও। ওকে, পরে দেখা হবে। এরপর হাকিম চলে গেল। জুয়েল একা একাই বসে রইল। আরো একটা ক্লাস করলো। বিরতির সময় ও ব্যাগ গোছাচ্ছিল। এমন সময় পেছন থেকে কেউ একজন হাত ধরে টান দিল। তাকিয়ে দেখে একটা মেয়ে। আমি ফারিয়া। জি, আমি জুয়েল। ফ্রেন্ড? জুয়েল কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। আসলে জীবনে কোনো মেয়ে ওর ফ্রেন্ড হতে চায়নি, না হওয়ারই কথা। বখাটে ছেলেদের কোনো মেয়ে পছন্দ করে না। কি সুন্দর মেয়েগুলোর কপালে বেশিরভাগ বখাটে ছেলেই থাকে। ওর এভাবে চুপ করে থাকা দেখে ফারিয়া বলল, ওই মিস্টার, জাস্ট ফ্রেন্ডশিপ করতে চেয়েছি, বিয়ে করতে না। এত চিন্তা করার কি আছে? না, সরি। ওকে ফ্রেন্ড। আচ্ছা, আজ থেকে একজন অন্যজনকে তুই করে বলবো। আপনি বা তুমি এগুলো আমার পছন্দ না। আচ্ছা ঠিক আছে। চল এখন কোথায়? ক্যান্টিনে আমার বাকি ফ্রেন্ডসদের সাথে তোর পরিচয় করিয়ে দেবো। চলো। এরপর ক্যান্টিনে গেল ওরা। অনেক স্টুডেন্ট ওখানে বসে আছে। জুয়েল ফারিয়ার পিছু পিছু হাঁটতেছে। একটা টেবিলের পাশে গিয়ে ফারিয়া বলল, গাইস, ও হচ্ছে জুয়েল, আমাদের নতুন ফ্রেন্ড। তারপর সবাই পরিচয় দিতে লাগলো। হাই, আমি সানি। আমি আরিয়ান। আমি সাদিয়া। জুয়েলও তার পরিচয় দিল। সাদিয়া বলল, আমাদের ফ্রেন্ডের মধ্যে আপনি বা তুমি চলে না, শুধু তুই চলে। আমরাও তোকে তুই বলবো, তুইও আমাদের তুই বলবি। আচ্ছা ঠিক আছে। এবার বল কি খাবি? আপনারা যেটা খাবেন। ফারিয়া, ও মনে হয় আমাদের আপন করে নিতে পারেনি। এই তুই করে বলার জন্য বলছি না। আচ্ছা ঠিক আছে, তোরা যেটা খাবি সেটাই অর্ডার দে। আসলে ছেলে মেয়েগুলো যে এত মিশুক, এত ভালো মেন্টালিটির, ওদের সাথে না মিশলে হয়তো জানতোই না। একদিনে এত আপন করে নিল জুয়েলকে। হঠাৎ করে দেখলো সেই ফালতু মেয়েটা ওর দিকেই আসছে। চোখ মুখ লাল হয়ে আছে। ওর কাছে এসে পাশ কাটিয়ে চলে গেল। অন্য একটা টেবিলে গিয়ে বসলো। আরো কতগুলি গুন্ডি মেয়ে ওর পাশে গিয়ে বসলো। কিছুক্ষণ ওরা নিজেরা নিজেরা কথা বলতে লাগলো। তারপর পুরো দল ওদের কাছে আসলো। ওই কান ধর, ও আমার ফ্রেন্ড ফাহিমাকে চোখ মেরেছে। জুয়েল তো পুরো টাসকি খেয়ে গেল। তারপর বলল, আপনার সমস্যা কি? শুরু থেকে আমার পিছে লাগছেন। কি? আমি তোর পিছে লাগছি? তোর মতো ছোট লোকের পিছে আমি লাগবো? এই তন্নি, তোর সমস্যা কি? ও আজকে এই কলেজে আসলো আর তুই আজকে ওর পিছে লাগছিস, সমস্যা কি তোর? তোরা তো জলে কেন? ও তোর কি হয়? দেখ তন্নি, ও আমাদের ফ্রেন্ড, শুধু ফ্রেন্ড না, বলতে পারিস বেস্ট ফ্রেন্ড। বাহ, প্রথম দিনই বেস্ট ফ্রেন্ড, আর 2 দিন গেলে তো জামাই বানায় ফেলবি। হ্যাঁ বানাবো, তোর কোনো সমস্যা? যা এখান থেকে। ওই চল সবাই, এই ছোট লোকের বাচ্চাকে পরে মজা বোঝাবো। সবাই চলে গেল। রাগের মাথায় রক্ত উঠে গেল। বারবার ইচ্ছে করছে আগের রূপে 1 ঘন্টার জন্য ফিরে যায় আর দেখিয়ে দেই ও কি জিনিস, ছোট নাকি অন্য কিছু দেখিয়ে দিই। জুয়েলকে চুপ থাকতে দেখে সাদিয়া বলল, কিরে, তোর সাথে তন্নির আগে কিছু হয়েছে?
হুম। আচ্ছা বাদ দে, মেয়েটা ফালতু, বাবার ক্ষমতা দেখে যা ইচ্ছে তাই করে। ওর থেকে দূরে দূরে থাকিস। ওইগুলো বাদ দে, এখন খেয়ে নে সবাই। তারপর খাওয়া দাওয়া করে বাসায় চলে গেল। প্রথম দিন ভালোই কাটছে। যদি তন্নি মেয়েটার সাথে এগুলো না ঘটতো তাহলে আরো ভালো হতো। রাতে শুয়ে শুয়ে ভাবছে, অচেনা একটা ছেলের সাথে তন্নি এমন কেন করলো? তবে তন্নি মেয়েটা কিন্তু অনেক সুন্দর। প্রথম দেখায় যে কেউ প্রেমে পড়বে, রাগটা একটু বেশি মনে হয়। এগুলো ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছে মনে নেই। সকালে ঘুম থেকে উঠে টিউশনি করিয়ে কলেজ চলে গেল। গেট পার হয়ে একটু ভেতরে গেল। গাছতলায় তন্নি অনেকগুলো গুন্ডি ফ্রেন্ড বসে বসে একটা ছেলেকে ডাক দিচ্ছে। ছেলেটা কান ধরে এক পায়ের ওপর দাঁড়িয়ে আছে। জুয়েল দেখেও না দেখার ভান করে চলে যাচ্ছে। এমন সময় একটা মেয়ে জুয়েলকে ডাক দিল। ওই চিকনা, ওই তোকে বলছি, এদিকে আয়। কি হয়েছে? কি সমস্যা? ডাকছেন কেন? সিনিয়রদের কিভাবে সম্মান দিতে হয় সেটাও জানিস না? মানে সিনিয়র কে? কে আবার? আমরা কি সিনিয়র না? ওই হ্যালো, আমরা সেম ব্যাচের। ওকে। তোর তো সাহস কম না, মুখে মুখে তর্ক করিস। সাহসের কি দেখছেন এখনো? কিছু বললি? না, আমি যাই, কাজ আছে। ওই দাঁড়া, কেন? তুই কান ধরে 5 বার উঠবস করবি। মানে তুই কান ধরে উঠবস করবি। যদি না করি? মেরে তোর মাংস আলাদা করে ফেলবো। তুই আমাদের সম্পর্কে ভালো করেই জানিস। দেখবো কি করো। আর কিছু না বলে ক্লাসে চলে গেল জুয়েল। দেখলো ওরা কাকে যেন কল দিচ্ছে, আসতে বলতেছে। জুয়েল ওদিকে খেয়াল না করে ক্লাসরুমে চলে গেল। তৃতীয় ঘন্টার সময় জুয়েল, সানি, সাদিয়া, ফারিয়া আর আইমান বসে বসে গল্প করতেছে। এমন সময় 4-5টা ছেলে স্টিলের পাইপ নিয়ে ক্লাসে ঢুকলো। দেখে মনে হচ্ছে না এই কলেজের ছেলে। স্টুডেন্টরা সবাই ভয় জড়ো হয়ে বসে আছে। ওদের মধ্যে একটা ছেলে বলল, ওই তোদের মধ্যে জুয়েল কে রে? সবাই ওর দিকে তাকালো। ছেলেটা ওর কাছে এসে, ওই তুই জুয়েল? আমি। ছেলেটা আর কোনো কথা না বলে জুয়েলের কলার চেপে ধরে টান দিয়ে বসা থেকে উঠিয়ে টানতে টানতে নিচে নিয়ে যায়। ক্লাস সহ পুরো ক্যাম্পাসের সবাই ওদের দিকে হা করে তাকিয়ে আছে। নিচে গাছতলায় নিয়ে যায়। দেখলো তন্নি আর ওর গুন্ডি মেয়েগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা ছেলের সাথে কথা বলতেছে। তার মানে ওরাই ওকে মারার জন্য ছেলে ফিট করেছে। জুয়েলকে যে ছেলেটা নিয়ে যায় সে বলল, ভাই ওরে নিয়ে এসেছে। ছেলেটা জুয়েলের দিকে তাকালো আর সাথে সাথে বলল, আরে জুয়েল ভাই, আপনি এখানে? ফাহাদ, তুই এখানে কেন? ওদের কথা শুনে তন্নি সহ বাকি সবাই হা করে তাকিয়ে আছে। আসলে ফাহাদ ছেলেটা ওর সাথেই রাজনীতি করত। একবার একটা মামলাও খায় আর জুয়েল তাকে সেখান থেকে উদ্ধার করে। সেই থেকে ওকে দেখলে সর্বোচ্চ সম্মান দেখায়। ভাই, এই মেয়েটা আমাকে টাকা দিয়েছে একজনকে মারার জন্য, কিন্তু সেই ছেলেটা যে আপনি সেটা আমাকে বলেনি। প্লিজ ভাই, কিছু মনে করবেন না, নেক্সট টাইম আর হবে না। প্লিজ ভাই, মাফ করে দেন। আচ্ছা বাদ দে, আমি কিছু মনে করিনি। ভাই, আপনি এখানে কেন? ওদিকে কি খবর? ওগুলো সব বাদ দিয়ে দিছি। আচ্ছা, এসব ব্যাপার এখানে না বললেই ভালো হয়। ওকে ভাই, আমি চলে যাচ্ছি। আর ওর ব্যবহারে কিছু মনে করবেন না। ওকে যা, কিছু মনে করিনি। আর এই যে আপনি, নেক্সট টাইম আর আমাকে ডাকবেন না, যত সব ফাজিল মেয়ে। আচ্ছা ভাই, যাচ্ছি। পুরো ক্যাম্পাসের স্টুডেন্টরা ওদের দিকে অবাক ভাবে তাকিয়ে রইল। সানি, আইমান, ফারিয়া, সাদিয়া ওরাও ছিল। জুয়েল ক্লাসে চলে গেল। কিছুই ভালো লাগছে না তার। মেয়েটা এমন কেন করলো আমার সাথে? ধুর, ক্লাস করব না। সোজা ক্যান্টিনে চলে গেল। দেখলো ওখানে সানিরা সবাই আছে। জুয়েল গিয়ে ওদের পাশে বসলো। সবাই ভূত দেখার মতো হাঁ করে আছে। কিরে, তোরা এভাবে তাকিয়ে আছিস কেন? একটা সত্যি কথা বলবি? কি কথা? তুই কে? মানে আমি জুয়েল, তোদের ফ্রেন্ড। সেটা না হয় বুঝলাম, কিন্তু ছেলেগুলো তোকে দেখে এমন ভয় পেল কেন? আরে ওরে আমি আগে থেকেই চিনি, তাই। তুই মিথ্যা বলতেছিস। আমাদের বল, কোনো সমস্যা নেই, আমরা তো ফ্রেন্ড, কাউকে কিছু বলবো না। আরে ধুর, কি বলবো। ছেলেগুলো তোকে দেখে এমন ভয় করলো কেন? শুধু আমরা না, তন্নি সহ পুরো ক্যাম্পাসের সবাই অবাক হয়ে গেছে। এর কারণ কি? আরে ধুর, আমি নিজেই জানি না। তার মানে তুই সত্যিটা বলবি নাই তো? এই সবাই চল এখান থেকে, আর লাভ নাই। এই কই যাস? বস এখানে, বলছি। বল তাহলে। পুরো ঘটনাটা ওদেরকে বললাম।
এই জন্যই ছেলেগুলো তোকে ভয় পেল। হুম। তুই কি তন্নির সাথে আবার কোনো ঝামেলা করবি? আরে না, ঝামেলা করলে প্রথমেই করতে পারতাম, কিন্তু আমি করব না। এগুলো করার ইচ্ছা থাকলে আগের ক্যাম্পাসেই করতাম, এখানে আসতাম না। কিন্তু ও যদি তোর সাথে আবার কোনো ঝামেলা করে? করলে করুক, বাট আমি কিছু করব না। ঝামেলা কেন করবে? আমরা কি মরে গেছি নাকি? আমরা থাকতে তন্নি আর কোনো ঝামেলা করতে পারবে না। ঠিক বলছিস বন্ধু, যা হয়েছে বাদ দে, আমরা আছি, তুই টেনশন নিস না। সেদিন ওদের সাথে আড্ডা দিয়ে বাসায় চলে আসলো। রাতে বসে বসে ভাবতে লাগলো, ও জন্ম হলো কি শুধু ঝামেলায় পড়ার জন্য? যাও সবকিছু ছেড়ে একটু ভালো হতে চেয়েছিল, সেটাও সম্ভব হচ্ছে না। তারপর খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লো। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আবারও কলেজে গেল। ক্লাসে গিয়ে সবার সাথে আড্ডা দিচ্ছে, এমন সময় তন্নি মেয়েটা আসলো, ছেলেদের মতো শার্ট প্যান্ট পরে। এসে ওর দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে রইল। জুয়েল ওর দিকে না তাকিয়ে আবারও আড্ডা দিতে শুরু করলো। ক্লাস শেষ করে ক্যান্টিনের দিকে যাচ্ছে, এমন সময় তন্নির গুন্ডির ফ্রেন্ডগুলো এসে ওকে ঘিরে ধরলো। কি রে হিরো, কই যাস? দেখেন, আপনাদের সাথে আমি কোনো কথা বলতে চাই না, সো আপনারা আপনাদের মতো থাকেন আর আমাকে আমার মতো থাকতে দেন। আরে তোর মতো ছোট লোক আমাদের সাথে কি কথা বলবে? তোর কোনো যোগ্যতা আছে আমাদের সাথে কথা বলার? মাথায় রক্ত উঠে গেল। নিজের রাগকে কন্ট্রোল করে আর কোনো কথা না বলে সোজা হাঁটা দিল জুয়েল। এমন সময় তন্নি অন্য পাশ হতে ওর সামনে এসে দাঁড়ালো। কি রে ছোট লোক, কই যাস? দাঁড়া এখানে। আপনার সমস্যা কি? আমার সমস্যা তুই, তোকে দেখলেই আমার গা জ্বলে। ডাক্তার দেখান, আপনার মনে হয় চুলকানি হয়েছে। তুই কি ভাবছিস কাল ছেলেটার হাত থেকে বেঁচে গেছিস বলে আমিও তোকে ভয় পেয়ে যাব? নো নেভার। তুই শুধু দেখ আমি তোর কি হাল করি। যা পারেন করেন, এখন সরেন সামনে থেকে। তারপর সোজা ক্যান্টিনে চলে গেল। সানিদের সাথে আড্ডা দিয়ে বাসার দিকে হাঁটা দিল। কিছুদূর যাওয়ার পর একটা ছেলে জুয়েলের পিছু নিল। খেয়াল করলো ছেলেটা ওকে ফলো করছে। আর একটু সামনে যাওয়ার পর আরো একটা ছেলে গলির ভেতর থেকে বের হয়ে ওই ছেলেটার সাথে হাঁটতে লাগলো। এভাবে মোট 5 জন ছেলে ওর পিছু নিল। জুয়েল তাড়াতাড়ি হাঁটা শুরু করলো, ওরাও তাড়াতাড়ি হাঁটা শুরু করলো। একটু পর একটা ছেলে ওকে পেছন থেকে ডাক দেয়। ওই সাদা শার্ট, দাঁড়া। জুয়েল পেছনে তাকাতেই দেখে প্রথমেই সেই ছেলেটা তাকে ডাক দেয়। জি, আমাকে বলছেন? তো এখানে কি তোর বাপ আছে যে তোর বাপকে ডাক দিব? জুয়েল পেছনে তাকাতেই দেখে প্রথমের সেই ছেলেটা তাকে ডাক দেয়। মাথা পুরো খারাপ হয়ে গেল। ইচ্ছে করছে একটা ঘুষি দিয়ে নাক ফাটিয়ে দিতে। রাগকে কন্ট্রোল করে বলল, বলেন, কি বলবেন? তোর কাছে আগুন আছে? জি না, আমি আগুন রাখি না। ওই বেটা, রাখিস না কেন? তুই জানিস না আমাদের আগুন লাগবে? আপনাদের এত আগুনের দরকার হলে নিজেরাই তো সাথে রাখতে পারেন, অন্যের কাছে হাত পাতার কি দরকার? ওই কি রাখবো, কি রাখবো না রাখবো সেটা কি তোর কাছ থেকে শিখতে হবে? বল, কথা বল। ছেলেটা ওকে ধাক্কা দিতে লাগলো। কি ব্যাপার, আপনি গায়ে হাত দিচ্ছেন কেন? হাত দিলে কি করবি তুই? পারলে কিছু কর। ছেলেগুলো জুয়েলকে চারপাশে ঘিরে ফেললো। দুইটা ছেলে হঠাৎ করেই ওর হাত দুইটা ধরে ফেললো। বাকি 3 জন ইচ্ছে মতো মারতে শুরু করলো। ও চাইলেও ওদের সাথে পেরে উঠতে পারছে না। একটা ছেলে ওর মাথায় অনেক জোরে একটা আঘাত করে। তারপর আর কিছুই মনে নেই। যখন জ্ঞান ফিরল, নিজেকে হসপিটালে আবিষ্কার করলো। দেখলো সানি, আইমান আর ফারিয়া ওর পাশে বসে আছে, তার মাথায় ব্যান্ডেজ করা। কি রে, তোরা এখানে? এখন কেমন লাগছে তোর? ভালোই, তোদের কি অবস্থা বল? আমরা ঠিক আছি। বল, তোর এই অবস্থা কি হলো? এই আইমান, তুই পাগল? ওর মাত্র জ্ঞান আসলো আর তুই এখনই প্রশ্ন শুরু করে দিলি। ও আগে একটু সুস্থ হোক, তারপর সবকিছু জানতে পারবি। ডাক্তার বলেছে বিকেল বেলা নিয়ে যেতে পারবো। সাদিয়া কই রে? ওর আম্মু অসুস্থ, বাসায় চলে গেছে। একটু আগেও এখানে ছিল। তোর আজকে আর মেসেজ যাওয়ার দরকার নেই, আমাদের বাসায় চল, ভালো হলে তারপর মেসেজ যাবে। আরে না, ও আমার সাথে যাবে, আমি আম্মুকে বলে দিয়েছি। না রে, আমি কারো বাসায় যাব না, ম্যাসেই ঠিক আছি। তোদের টেনশন করার দরকার নেই, তোরা বরং এখন যা। পারলে বিকেলবেলা আসিস, আর না পারলে আসার দরকার নেই, আমি বাসায় যেতে পারবো। আরে মাথা খারাপ নাকি? তোকে এভাবে রেখে যাবো না। এই ফারিয়া, তুই মেয়ে মানুষ, বাসায় বকাঝকা করবে, তুই বরং বাসায় চলে যা। আমরা জুয়েলকে বাসায় দিয়ে এসে তারপর যাবো। আচ্ছা ঠিক আছে, কোনো দরকার হলে কল দিস। ওকে, যা তাহলে, কাল ক্যাম্পাসে আসলে দেখা হবে।
এরপর ফারিয়া চলে গেল। সানিয়া আর আইমান বিকেল পর্যন্ত ওর সাথেই ছিল। বিকেলবেলা আবার ম্যাচে ফিরে গেল। এখন মোটামুটি ভালো লাগছে। এভাবে প্রায় 1 সপ্তাহ কেটে যায়। সানি আইমান সময় পেলে এসে দেখা করে যায়। ফারিয়া সাদিয়াও কয়েকবার এসেছিল আর নিয়মিত গ্রুপে কথা হয়। 1 সপ্তাহ পর কলেজে যাওয়ার জন্য রেডি হলো সানিয়া আর আইমান। ওর সাথেই গেল। ভেতরে গিয়ে দেখলো ফারিয়া আর সাদিয়া আরো কয়েকজন মেয়ের সাথে আড্ডা দিচ্ছে। ওদের দেখে এগিয়ে আসলো। কিরে আসছিস? চল ক্লাসে যাই, অনেকদিন ক্লাস করিনি। আরে আজব, তোরা তো প্রতিদিনই কলেজে আসিস, তাহলে ক্লাস করিসনি কেন? আরে বেটা, তোরে ছাড়া ক্লাস করে কোনো মজা আছে? চল ক্লাসে চল। চল। আচ্ছা শোন, 2টা ক্লাস করে চলে আসবো। কেন? আজকে একটু ঘুরতে যাব, অনেকদিন কোথাও ঘুরতে চাই না। আচ্ছা দেখা যাবে, এখন চল। 3য় তলায় ওঠার সাথে সাথে দেখলো ওই গুন্ডি তন্নি মেয়েটা তার ফালতু বান্ধবীগুলোর সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসাহাসি করতেছে। ওদের দেখে এগিয়ে আসলো। কিরে, তুই এখনো বেঁচে আছিস? আমি তো ভাবছি সেদিনই মরে গেছিস। ওই তোর সমস্যা কি রে? তুই ওর সাথে এমন করলি কেন? ভাগ্যিস সেদিন আমরা ছিলাম না, তাহলে দেখতি। তন্নির সাথে সাথে সানির কলার চেপে ধরে, তারপর বলে, কি দেখাতি তুই? ডানা গজাইছে তাই না? বেশি পাকনামি করলে আজই টিসি দিয়ে লাথি দিয়ে কলেজ থেকে বের করে দিব। দেখি তোর কোন বাপ আমার কি করতে পারে। এই, তোর বাবা কলেজের সভাপতি বলে যাইছে তাই করবি নাকি? তুই চুপ থাক শালা ফালতু। তন্নি, তুই কিন্তু বেশি করে ফেলতেছিস। এই কলেজে আমরাও বেতন দিয়ে পড়ালেখা করি, তোর বাবার টাকাই পড়ি না। সো কথাবার্তা ঠিক করে বলবি। ওই, এই ছোট লোকের বাচ্চার জন্য তোদের তো দরদ কেন? ও ছোট লোক হোক আর যাই হোক, ও আমাদের ফ্রেন্ড। আর ওর বাবার তোর 14 গোষ্ঠীকে কিনতে পারবে। মানে? তোকে এত মানে বুঝাতে পারবো না, জায়গা দে, ক্লাসে যাব। এই শোন, তোরা খুব ভালো করে জানিস আমি কি জিনিস। তো এখনো সময় আছে, ওই ছোট লোকের বাচ্চার সাথে আর মিশবি না। সেটা তোকে জিজ্ঞেস করে আমরা করবো না। দেখ তোদের কি হাল করি। একটা তো একটুর জন্য বেঁচে গেল, তোরা কি করে বাঁচিস সেটা আমি খুব ভালো করেই দেখবো। যা পারিস কর। সে এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের কথাগুলো শুনছিল। জুয়েল ক্লাসে গিয়ে নীরবে বসে রইল। কিরে, কি ভাবতেছিস? আমার জন্মই হয়েছে শুধু ভেজালের মধ্যে পড়ার জন্য মনে হয়। আর টেনশন করিস না, সব ঠিক হয়ে যাবে। তারপরও তন্নি যদি তোদের কোনো ক্ষতি করে, ওর তো বিশ্বাস নেই। আরে কিচ্ছু করতে পারবে না। তারপরও একটু পর স্যার আসলো। এসে প্রিটেস্ট পরীক্ষার কথা জানিয়ে দিয়ে গেল। 1 সপ্তাহ পর পরীক্ষা। স্যার চলে যাওয়ার পর ক্যান্টিনে গিয়ে নাস্তা করে বাসায় চলে গেল সবাই। এই 1 সপ্তাহ আর ক্যাম্পাসে যায়নি জুয়েল। যদি তন্নি মেয়েটা কোনো ঝামেলা করে, পরে দেখা যাবে পরীক্ষায় মিস হয়ে যাবে এই ভয়। তার চেয়ে ভালো কলেজে না যাওয়াটাই উত্তম। সানিয়া আর আইমানের সাথে বিকেলবেলা বসে বসে আড্ডা দিত। দেখতে দেখতে পরীক্ষার দিন চলে আসলো। রেডি হয়ে কলেজে চলে গেল। গেটের সামনে আইমানের সাথে দেখা। কিরে আসছিস? আমি তোর জন্য দাঁড়িয়ে আছি। বাকিরা কোথায়? ওরাও ছিল, আমি পাঠিয়ে দিয়েছি। ও আচ্ছা, চল হলরুমে যাই। হলরুমে গেল ওরা। সানিকে দেখলো এক দৃষ্টিতে সাদিয়ার দিকে তাকিয়ে আছে। জুয়েল গিয়ে ওর কাঁধে হাত দিল। কিরে, কি দেখোস? আরে মামা, চলে আসছিস? ওদিকে কি দেখোস? সাদিয়াকে নাকি পাশেরটাকে? আরে না, তোরা আসছিস না দেখে ওদিকে তাকে রইলাম আর কি। বুঝি বুঝি, সব বুঝি। ফ্রেন্ড হয় আমাদের, ভুলেও অন্য কিছু চিন্তা করিস না। পরে দেখবি ফ্রেন্ডশিপটাই নষ্ট হয়ে গেছে। তুই শালা 1 লাইন বেশি বুঝিস। আচ্ছা বাদ দে, ভিতরে চল। চল। ভেতরে গিয়ে সিট নাম্বার খুঁজতে লাগলো ওরা। অবশেষে মাঝখানের একটা টেবিলে তাদের সিট পেল। জুয়েল পাশে তাকাতেই দেখে তন্নির সিট। মেয়েটা প্রথমে বসে বসে আড্ডা দিচ্ছিল। ওকে দেখে যেন মাথায় আকাশ ভেঙে পড়লো। তারপর বলল, ওই কুত্তা, তুই এখানে কেন? এই ভদ্রভাবে কথা বলেন, এখানেই আমার সিট, তাই আমি এখানে। কিন্তু তুই আমার পাশে বসতে পারবি না। সেটা আপনি স্যারকে বলেন, আমি এখানেই বসবো। সেদিনের মায়ের কথা ভুলে গেছিস? আজকেও তোর একই অবস্থা করব। যা পারেন করেন, বাট আমি এখান থেকে অন্য কোথাও যাচ্ছি না। দেখ আমি কি করি। তোর এই মেয়েটা থেকে যতই দূরে থাকতে চাই, ততই কাছে চলে আসি। আল্লাহই জানে আজকে আমার কপালে কি আছে। তন্নি উঠে চলে গেল। বাইরে গিয়ে প্রিন্সিপাল স্যারকে ডেকে নিয়ে আসলো। কি ব্যাপার জুয়েল, সমস্যা করতেছো কেন? স্যার বিশ্বাস করেন, আমি কিছু করিনি। উনি বলছে আমি নাকি এখানে বসতে পারবো না। কেন? এখানে বসলে সমস্যা কি? না, সমস্যা ছোট লোকের বাচ্চা আমার সাথে বসতে পারবে না। ওর কোনো যোগ্যতা আছে আমার সাথে বসার? সবগুলো স্টুডেন্ট জুয়েলের দিকে তাকিয়ে আছে। স্যার তন্নিকে বলল, বসার মধ্যে আবার যোগ্যতা কিসের? আর ও অনেক ভালো ছেলে।
আপনার এত কথা শোনার জন্য আপনাকে ডাকিনি, আপনাকে জাস্ট ওকে এখান থেকে উঠতে বলেন। এটা কোন ধরনের বেয়াদবি? আপনি কি উঠাবেন নাকি আমি আব্বুকে কল দিয়ে আপনার ব্যবস্থা নিতে বলবো? না 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 না, তোমার আব্বুকে বলার দরকার নাই, আমি ওকে উঠতে বলছি। বাবা কিছু মনে করো না, তুমি ওই পিছন বেঞ্চটাতে গিয়ে বসো। কিন্তু স্যার। প্লিজ বাবা, আমার কথাটা শোনো। ওকে স্যার। তারপর জুয়েল পেছনের দিকে চলে গেল। রাগে পুরো শরীর গরম হয়ে গেল। ইচ্ছে করলো আগের রূপে ফিরে যেতে, আর দেখিয়ে দেয় জুয়েল কি জিনিস। মুহূর্তেই বাবার বলা কথাগুলো মনে পড়ে গেল। নিজের রাগকে কন্ট্রোল করে পেছনে গিয়ে বসলো। পরীক্ষা শুরু হয়ে গেল। প্রশ্ন মোটামুটি ভালোই পড়েছে, ভালোই লিখলো। তন্নি নাকি ফার্স্ট গার্ল। জুয়েলের টার্গেট তন্নিকে যেভাবেই হোক পেছোতে হবে। সেই টার্গেট নিয়ে ও নিজের মতো পরীক্ষা দিতে লাগলো। এভাবে সবগুলো পরীক্ষা শেষ হয়ে গেল। জুয়েল সবার শেষে যেত আর সবার আগে চলে আসতো। চাইতো না আর কোনো ঝামেলা হোক। মাঝে মাঝে সানিয়ার আইমান এসে বাসায় দিয়ে যায়। পরীক্ষার পর 7 দিন বন্ধ দেয়। সানি, আইমান, সাদিয়া আর ফারিয়া সিদ্ধান্ত নিল কোথাও ঘুরতে যাবে। জুয়েলকেও বলল, বাট পকেটে কোনো টাকা ছিল না। তাদেরকে মিথ্যে কথা বলল যে সে টিউশনি রেখে যেতে পারবে না, হয়তো পরে দেখা যাবে আমার টিউশনি চলে গেছে। পরে ওরাও আর ঘুরতে যায়নি। এমনি প্রতিদিন বিকেল বেলার সবাই মিলে আড্ডা দিত। আজকে বন্ধের শেষ দিন। সন্ধ্যের সময় টিউশনিতে গেল। গিয়েই তো মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা। ও যে বাসায় পড়ায় সেই বাসায় তন্নি বসে আছে, টিভি দেখতেছে। জুয়েলকে দেখে জেগে লাল হয়ে বলে, এই ছোট লোক, তুই এখানে কেন? জুয়েল কোনো কথা না বলে পড়ার রুমে চলে গেল। এখানে কোনো কথা বললে মেয়েটা ওকে বারবার ছোট করবে। এখানে অন্তত একটা মান সম্মান আছে। জুয়েল গিয়ে পড়াতে শুরু করলো। ওর স্টুডেন্টকে জিজ্ঞেস করলো, ও তোমার কে হয়? ও আমার ফুফাতো বোন। আপনি চেনেন নাকি? না, এমনি। আরে ভাইয়া, ও তো আপনাদের ওই কলেজে পড়ে, দেখেনি কখনো? একবার মনে হয় দেখেছিলাম, সেই জন্যই তোমাকে জিজ্ঞেস করলাম। আচ্ছা বাদ দাও, তুমি বই বের করো। তারপর বই বের করে পড়াতে শুরু করলো। তনি ওকে দেখেই ওর মামিকে, মানে তার স্টুডেন্টের আম্মুকে বারবার কি যেন বলতেছে। ওর মামিও কি যেন চিন্তা করলো। তারপর কাকে যেন কল দিয়ে কথা বললো। জুয়েল ওইদিকে খেয়াল করলো ওরা কি করতেছে, কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে না। পড়ানো শেষ করে যেই বাইরে চলে যাবে এমন সময় স্টুডেন্টের আম্মু এসে ওকে বলল, এই নাও কি এখানে আন্টি? তোমার এই মাসের বেতন। কিন্তু আন্টি, আমার তো এখনো মাস শেষ হয়নি। জানি, কিন্তু তোমার পড়ানো আমাদের ভালো লাগছে না, তাই আমরা লিজার জন্য অন্য টিচার ঠিক করেছি। তোমাকে আর আসার দরকার নেই। মুহূর্তেই পায়ের নিচ থেকে যেন মাটি সরে যেতে লাগলো। এই 2টা টিউশনি দিয়ে সে পড়াশোনার খরচ চালায়, খাওয়া দাওয়া করে। আর তন্নি ওর পেটেই লাথি দিল। বাহ, আসলেই নিয়তি কি থেকে কি করে বলা যায় না। জুয়েল আর কোনো কথা না বলে ওই বাসা থেকে চলে আসলো। তন্নিকে দেখলো দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসতেছে। ফকিন্নি, তোরে যদি কোনোদিন জায়গা মতো পাই তখন বোঝাবো জুয়েল কি জিনিস। আপাতত এই শহরে ক্যাম্পাসে নতুন, তাই কিছু করছি না। নিজের ফাউন্ডেশনটা ঠিক করে নেই, তারপর দেখবি। পরের দিন কলেজ খুললো, কিন্তু গেল না জুয়েল। কেমন যেন বিরক্ত লাগছে। সানি, আইমান অনেকবার কল দিয়েছে, ধরেনি। রাস্তায় বের হলো। যদি 2-1টা টিউশনি পাই তাহলে আপাতত চিন্তাটা কমবে। কিন্তু এই নিষ্ঠুর শহরে কোনো কিছুই সহজে পাওয়া যায় না। মাথার উপর বাবার ছায়া যে কি জিনিস এখন হাড়ে হাড়ে বুঝতে পারলো তা। ইচ্ছে করলো আবার আব্বু আম্মুর কাছে ফিরে যেতে, কিন্তু সেটা অসম্ভব। সে যে কাজগুলো করেছে সেগুলোর জন্য আব্বু আম্মু জীবনেও ওকে ক্ষমা করবে না। সেদিন বাসায় এসে খাওয়া দাওয়া না করেই ঘুমিয়ে গেল। ঘুম থেকে উঠে দেখে ফারিয়া কয়েকবার কল দিয়েছে। ও ব্যাক করলো। কি রে, কি অবস্থা? ওই হারামি, কল ধরিসনি কেন? সরি রে, ঘুমেছিলাম। বল কি হয়েছে? কালকে ক্যাম্পাসে আসিসনি কেন? কালকে তোকে স্যাররাও অনেক খুঁজছিল। কেন, আমি আবার কি করলাম? আগে বল, ট্রিট দিবি? আচ্ছা বাবা, দিব। এখন বল কি হয়েছে? তুই আমাদের ডিপার্টমেন্টের মধ্যে ফার্স্ট হয়েছিস। কংগ্রাচুলেশন দোস্ত। আরে কি বলিস, সত্যি নাকি? তোর কি মনে হয় আমি মিথ্যে বলছি? আচ্ছা ঠিক আছে, তোরা ক্যাম্পাসে থাক, আমি আসতেছি। তাড়াতাড়ি রেডি হয়ে কলেজে চলে গেল। মনের মধ্যে অন্য রকম একটা আনন্দ বয়ে যাচ্ছে। তন্নিশালী এবার ঠেলা বুঝ। বাবা সভাপতি আর নিজে একটু মেধাবী হওয়ার কারণে যা ইচ্ছা তাই বলেছিস আমাকে। এবার তোকে বোঝাবো আমি কি জিনিস। কলেজে চলে গেল। সবাই ছিল। জুয়েল গিয়ে ওদের সাথে হাত মেলালো। বাকি সবাই আছে, বাকি যারা আছে সবাই সে কথা বলে গেল। নিজের কাছেও ভালো লাগছে। আইমানকে দেখতো একদম হিরো সেজে এসেছে। জুয়েল গিয়ে জিজ্ঞেস করলো, কিরে, আজ কেমন সাজুগুজু ঘটনা কি? দাঁড়া, একটু পর বলছি।
এখন বলে সমস্যা কি? সাদিয়া আর ফারিয়া চলে যাক। ওরাও সহজে যাবে না। তুই বরং এক কাজ কর, পুকুর পাড়ে চলে যা, আমি সানিকে নিয়ে আসতেছি। ওকে। পরে জুয়েল সানিকে সিস্টেম করে পুকুর পাড়ে নিয়ে চলে গেল। এবার বল কি হয়েছে? কিভাবে যে বলি? ওই শালা, আমরা কি তোর শ্বশুর লাগি নাকি যে লজ্জা পাচ্ছিস? বল কি বলবি? দোস্ত, সাদিয়াকে আমি ভালোবাসি, একটু সিস্টেম করে দে না। কোন সাদিয়া? আমাদের বন্ধু সাদিয়া। কি তুই আর মেয়ে পেলি না? আরে কি করবো বল, সে প্রথম থেকে ওরে ভালোবাসি, কিন্তু বলতে পারতেছি না, যদি ফ্রেন্ডশিপ নষ্ট করে দেয় তাই। তোরা না করলে কে করবে বল? আচ্ছা টেনশন করার দরকার নেই, দেখি কি করা যায়। আজকে বলে দে। শালা পাগল হয়ে গেছে। আরে আজকে না, সময় করে। আচ্ছা কয়েকদিন পর তো ওর জন্মদিন, সেদিন না হয় করে দিস, আমি শিখিয়ে দিব। থ্যাঙ্কস দোস্ত। এখন থ্যাঙ্কস দেওয়ার দরকার নেই, যখন কাজ হবে তখন দিস। এখন চল বাইরে যাই। চল, ওরা বসে আছে। তারপর বাইরে চলে আসলো। বাইরে সে জুয়েল, সানি, আইমান, সাদিয়া আর ফারিয়া বসে বসে আড্ডা দিচ্ছে। এমন সময় তন্নি তার পুরো গ্যাং নিয়ে ওদের সামনে আসলো। এসে জুয়েলের কলা চেপে ধরলো। ওই খুব হিরো হয়ে গেছিস না? তুই এই ক্যাম্পাস ছেড়ে চলে যাবি? যদি না যাই কি করবি তুই? ওই তুই চুপ থাক, তোর মতো ফালতুর সাথে কথা নাই। এই তোর সমস্যা কি? সব সময় গুন্ডানি মাস্তানি ছাড়া আর কোনো কাজ নেই তোর? হ্যাঁ দাঁড়া, তোরও ব্যবস্থা নিতেছি। খুব পাখা গজাইছে না? ওই তোকে যেন দ্বিতীয়বার আর না দেখি। কি করবি দেখলে? তোর তো সাহস কম না, তুই আমার মুখে মুখে তর্ক করিস। দেখ এবার আমি কি করি। আরে যা 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 পারিস কর, আমার চুলও ছিঁড়তে পারবি না। দেখবি কি করি, এখনো সময় আছে, চলে যা। দূর, মেজাজটাই খারাপ করে দিল। না আর এখানে থাকবো না, আমার জন্য আমার বন্ধুদেরও সমস্যা হতে পারে। আইমান আর সাদিয়ার রিলেশনটা করে দিয়ে চলে যাব। কলেজ শেষে চলে যাচ্ছে এমন সময় একটা ছেলে জুয়েলকে পেছন থেকে ডাক দেয়। তাকাতেই দেখে। কি ভাই, সমস্যা কি আপনার? সেদিনের মায়েরে মনে হয় তোর পেট ভরেনি। মানে? মানে আজকেও তোকে মারার জন্য টাকা দিয়েছে। এখন তুই বল তোকে কি করব? তো মারেন, টাকা যেহেতু খেয়েছেন তো মারেন। মনে রাখবেন, বিনা অন্যায় কাউকে আঘাত করলে সেটার ফল আপনিও পাবেন। আচ্ছা শোন, তোকে আজকের মতো ছেড়ে দিলাম, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? তোকে এই ক্যাম্পাস থেকে চলে যেতে হবে, আর এক সেকেন্ডেও এখানে থাকতে পারবি না। জুয়েল নিশ্চুপ হয়ে রইল। কিরে, কিছু বলিস না কেন? ওকে, চলে যাব। আপনার ম্যাডামকে বলবেন শান্তিতে থাকতে। তুই গেলেই উনি শান্তিতে থাকবে। জুয়েল আর কোনো কথা না বলে বাসার দিকে হাঁটা দিল। চিন্তা করলো আর না থাকাই বেটার হবে। কিন্তু আইমান যে সাদিয়াকে প্রপোজ করবে বলেছিল, সেটার কি হবে? দূর, যা হওয়ার হবে, আগে ওদের দুজনকে মিলিয়ে দিয়ে যাই। কিন্তু সাদিয়ার বার্থডে তো আরো কয়েকদিন পর। এই কয়েকদিন ক্যাম্পাসে গেলে ছেলেগুলো আবার আক্রমণ করবে। এবার আক্রমণ করলে আর বেঁচে থাকবো বলে মনে হয় না। তার চেয়ে বেটার এই কয়েকদিন ক্যাম্পাসে যাব না। এভাবে কয়েকদিন চলে গেল। সানি আইমান বারবার কল দিয়ে কারণ জানতে চাইলো। জুয়েল অসুস্থ বলে কাটিয়ে দিল। অবশেষে সাদিয়ার বার্থডে চলেই আসলো। আগামীকাল সাদিয়ার বার্থডে। আজকে থেকেই সবাই মিলে প্রিপারেশন নেওয়া শুরু করলো, কিভাবে কি করবে। বিকেলবেলা সানি, আইমান আর জুয়েল দীঘার পাড়ে গেল। দোস্ত, কেমনে কি করব একটু তো বল। কেকের অর্ডার দিয়েছিস? আমি আসার সময় দিয়ে আসছি। গুড। কেকের মধ্যে একটা রিং লুকানো থাকবে, আমরা তিনজন ছাড়া আর কেউই যেন না জানে। অনুষ্ঠান করবি কোথায়? সিজলা রেস্টুরেন্টে করলে কেমন হয়? আরে না, ক্যাম্পাসে করব। ফারিয়াকে বলে দিব আমাদের ডিপার্টমেন্টের সবগুলো মেয়েকে নিয়ে আসার জন্য। ক্যাম্পাসে কোথায় করবি? আমাদের ক্লাসেই। ক্লাস শুরু হওয়ার আগে আমরা আমাদের সবগুলো কাজ সেরে ফেলবো। আচ্ছা, ও প্রপোজ কিভাবে করবে? বলছি, আইমান শোন। বল। এই স্টাইলে প্রপোজ করবি। আচ্ছা, সাদিয়া যদি রাজি না হয়? সেটা পরে দেখা যাবে, আগে প্রপোজ তো কর। আমরা আছি, টেনশন করিস না, আশা করি অ্যাকসেপ্ট করবে। দোয়া কর দোস্ত। আচ্ছা, এখন কিছু কেনাকাটা করতে হবে। কি কি কিনবি? আগে বাজারে চল, তারপর না হয় দেখা যাবে। ওকে চল। আচ্ছা, আর একটা কথা। কি? কালকে কি শার্ট প্যান্ট পরবো নাকি কোট টাই? কালকে পাঞ্জাবি পরবি। তাহলে তোরাও পরিস। সেটা পরে দেখা যাবে। পরে না, চল আমরা সেম কালারের পাঞ্জাবি কিনে নিই, কালকে পরবো। আচ্ছা ঠিক আছে। এরপর তিনজন মিলে অনেক কেনাকাটা করলো। জন্মদিনের যতগুলো আইটেম আছে তার চেয়ে একটু বেশিই কিনলো। সবগুলো কেনাকাটা শেষ। এমন জন্মদিন জুয়েল এর আগে কখনো পালন করেনি। যাই হোক, রাত অনেক হয়ে গেছে। সকালে তাড়াতাড়ি ক্যাম্পাসে যেতে হবে, তাই ঘুমিয়ে গেল। সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে সানির বাসার সামনে চলে গেল। জুয়েল আর সানি তাড়াতাড়ি করে ক্লাসে গেল। যাওয়ার সময় সবগুলো জিনিস সাথে করে নিয়ে গেল। গিয়ে ওরা দুজনে ক্লাসরুম সাজাতে শুরু করলো। সানি বলল, এই ফারিয়াকে একটা কল দিব। কেন? ফারিয়াকে না ডাকলে হয়তো মনে কষ্ট নেবে। সাদিয়াকে ডাকার দরকার নাই। আচ্ছা ঠিক আছে, কল দে।
সানি ফারিয়াকে কল দিল। হ্যালো ফারিয়া, কই তুই? আমি তো বাসায়। কেন, কি হয়েছে? আরে ফকিনি, বাসায় কি করিস? আজকে যে সাদিয়ার বার্থডে ভুলে গেছিস? ও শেট, আমার তো মনেই ছিল না। তোরা কোথায়? আমরা ক্লাসে আছি, তাড়াতাড়ি আয়। ওকে, আমি সাদিয়াকে নিয়ে আসছি। আরে ওরে নিয়ে আসার দরকার নেই, ওরে নিয়ে আসলে তো আমাদের সব প্ল্যান জেনে যাবে। তাও ঠিক। আচ্ছা তোরা থাক, আমি আসছি। তাড়াতাড়ি। ফারিয়া আসতে আসতে জুয়েল আর সানি সবকিছু রেডি করে ফেললো। একটু পর ফারিয়া আসলো। কিরে, এত কিছু কখন করলি? পরে শুনিস, এখন একটা কাজ কর। কি কাজ? সাদিয়া আসছে কিনা দেখ, যদি আসে তাহলে ক্লাসে আসতে দিস না, আমাদের এখনো অল্প একটু কাজ বাকি আছে। আচ্ছা ঠিক আছে। তো দাঁড়িয়ে আছিস কেন? যা বাইরে গিয়ে দেখ। এই তুই আইমানকে একটা কল দে তো। ওয়েট, দিতেছি। সানি কল দিল। কি ব্যাপার দুলা ভাই, কই আপনি? আরে বেটা, এমনি বলিস কেন? শরম লাগে তো। তো শরমের গোষ্ঠী কিলাই, তাড়াতাড়ি আয়। এই তো আমি গেটের সামনে আছি, 2 মিনিট ওয়েট কর, আসছি। তাড়াতাড়ি আয়। একটু পর আইমানও চলে আসলো। ওদেরও সবকিছু রেডি। বাহ, এত সুন্দর লাগছে ক্লাসরুমটা দেখে শরীরে একটা ভাব চলে আসলো। বন্ধু, আমার তো শরীর কাঁপতেছে রে। কেন? কিভাবে যে প্রপোজ করব, আগে কখনো কাউকে করিনি তো, তাও এরকম একটা সুন্দর পরিবেশে। কবিতাটা মুখস্থ করছিস? হুম। ওটা মনে মনে রিভিশন দে। দিতেছি তো। কথা বলতেছে এমন সময় ফারিয়া কল দিল। হ্যালো জুয়েল। বল। সাদিয়া তো আসছে, এখন কি করব? আচ্ছা নিচে দাঁড়া, আমি আসতেছি। তাড়াতাড়ি আয়। এরপর জুয়েল চলে গেল। যাওয়ার সময় সানিকে বলল সবগুলো ফ্রেন্ডকে ক্লাসে ডেকে নিয়ে আসতে। এরপর জুয়েল নিচে চলে গেল, গিয়ে দেখে ফারিয়া আর সাদিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতেছে। ও যাওয়ার পর, কিরে তোর আবার কি হয়েছে? কেন, আমার আবার কি হবে? নীল পাঞ্জাবি গায়ে দিয়ে আসলি, ঘটনা কি? আরে কিসের ঘটনা, এমনি একটা কারণ আছে। তো কারণটা কি আমরা জানতে পারি না? ওসব জানতে পারবি, এখন ক্লাসে চল। ওকে চল। ওই দাঁড়া। আবার কি হলো? জুয়েল কোনো কথা না বলে ওর চোখগুলো আড়াল করে ধরলো। কিরে চোখ ধরতেছিস কেন? তোর জন্য একটা সারপ্রাইজ আছে, এখন হাঁটতে থাক। জুয়েল সাদিয়ার চোখগুলো ধরে ক্লাসে নিয়ে যাচ্ছে, আর পুরো ক্যাম্পাসের সবাই ওদের দিকে হাঁ করে তাকিয়ে আছে। ওর এমন কর্মকাণ্ড দেখে সবাই ওদের পেছন পেছন আসতে লাগলো। যাই হোক, অবশেষে ক্লাসে নিয়ে গেল। ক্লাসেও অনেকগুলো বন্ধু ছিল। জুয়েল ক্লাসে নিয়ে গিয়ে ওর চোখ খুলে দিল আর বলল, সারপ্রাইজ। সবাই একসাথে বলে উঠলো, হ্যাপি বার্থডে। জুয়েলও বলল, হ্যাপি বার্থডে সাদিয়া, হ্যাপি বার্থডে টু ইউ। সাদিয়া এমন কাণ্ড দেখে অবাক হয়ে যায় আর সাথে সাথে জুয়েলকে জড়িয়ে ধরে। সাদিয়া যখন জুয়েলকে জড়িয়ে ধরে, বেচারা আইমান এক বুক মনে কষ্ট নিয়ে ওদের দিকে তাকায়। মনে মনে বলল, শালা সারা জীবন তোকে জড়িয়ে ধরবে। তারপর জুয়েল বলল, যা কেকটা কাট। সাদিয়া কেক কাটতে গেল। সানি কয়েকজন বন্ধুর হাতে অনেকগুলো বাজি দিয়ে দিল। সবাই বাজি ফাটাইতেছে, আবার অনেকে স্প্রে মারতেছে। এসব কাণ্ড দেখে ফারিয়াও অবাক হয়ে গেল। সাদিয়া মোমবাতি নেভালো, সবাই একসাথে উইশ করলো। যখন সে কেক কাটবে তখনই কেকের ভেতর একটা রিং বের হয়। রিং দেখে সাদিয়া আরো বেশি অবাক হয়ে যায়। জুয়েল আইমানকে ইশারা দিল এবার তার কাজ সেরে ফেলতে। আইমান আস্তে আস্তে সাদিয়ার সামনে গেল। রিংটা হাতে নিয়ে ফিল্ম স্টাইলে হাঁটু গেড়ে বসে জুয়েল যে বাক্যটা শিখিয়ে দিয়েছিল সেটাই বলতে লাগলো। দেখেছি যেদিন প্রথম তোমায় দিয়েছি এই মন, এক জীবনে ভালোবেসে ভরবে না তো মন। ধরবে কি আমার হাত সারা জীবনের জন্য, বুঝবে কি আমার মন একটিবারের জন্য। যদি ধরো এই হাত, কথা দিলাম পুরো পৃথিবী ছেড়ে দেব, তবুও তোমার হাত ছাড়বো না। সাদিয়া, আমি তোকে ভালোবাসি, নিজের চাইতেও বেশি ভালোবাসি। আমি সারা জীবন তোর সাথেই কাটাতে চাই। আই লাভ ইউ সাদিয়া। কথাগুলো বলে আইমান নিচের দিকে তাকিয়ে আছে, ডান হাতে রিংটি বাড়িয়ে দিয়ে। সাদিয়ার গলা শুকিয়ে গেল মনে হয়, বারবার এদিক ওদিক তাকাচ্ছে। জুয়েলের দিকে তাকাতেই জুয়েল ইশারায় অ্যাকসেপ্ট করতে বলল। সানিও বলল। এরপর ফারিয়ার দিকে তাকালো। সেও কিছুক্ষণ চুপ থেকে তারপর হ্যাসূচক মাথা নাড়ালো। সাদিয়া কিছুক্ষণ চুপ থেকে কি যেন ভাবলো, তারপর নিজের হাত বাড়িয়ে দিল। আইমান খুশিতে রিংটা পরিয়ে দিল। ক্লাসের সকল বন্ধু একসাথে তালি বাজাতে শুরু করলো। এরপর কেক কাটলো, একে অন্যকে খাইয়ে দিল। পরে একজন অন্যজনের মুখে কেক মেখে দিল। তারপর সবাই মিলে ছবি তুলতে লাগলো। এমন সময় তন্নি মেয়েটা ক্লাসে আসলো। এসব কর্মকাণ্ড দেখেই রাগে লাল হয়ে গেল। জুয়েলের দিকে বড় বড় চোখ করে তাকালো। দেখে মনে হচ্ছে জুয়েল তার অনেক সম্পদ লুট করে নিয়ে আসছে। তারপর কি যেন চিন্তা করে আবার ক্লাসের বাইরে চলে গেল।
তন্নিকে দেখে জুয়েলও কেমন যেন একটা টেনশনে চলে আসলো। আল্লাহ জানে আজকে আবার কি করে বসে। যাই হোক, সবকিছু শেষ করে ওরা সবাই কলেজ থেকে বের হয়ে গেটের সামনে গেল। দেখলো একটা পুলিশের গাড়ি। ওরা গেট পার হয়ে বাইরে আসতেই একটা পুলিশ জুয়েলের কলার চেপে ধরে বলল, ওই তোর নাম জুয়েল? জি। চল তাহলে। কোথায়? শ্বশুর বাড়ি। আমার অপরাধ? বাহ, শ্বশুরবাড়ি কি জিনিস তাহলে বুঝে গেছিস। অপরাধ কি সেটা থানায় গেলেই বুঝতে পারবি। স্যার, আপনি বিনা কারণে ওকে নিয়ে যেতে পারেন না, আগে কারণটা তো বলে যাবেন। ওই তোরা চুপ থাক, তোদেরও ব্যবস্থা নিচ্ছি। তার আগে এই হালাতে একটু দেখে নি। একথা বলেই জুয়েলের কলার চেপে ধরে গাড়িতে তুলল। কোনো কিছু বুঝে ওঠার আগেই থানায় নিয়ে গেল। থানার ভেতরে নিয়ে গিয়ে জুয়েলের হাত দুটো বেঁধে ইচ্ছে মতো পেটাতে লাগলো। একটু পর থানার বড় স্যার আসলো। স্যার দেখেন না, ওরা আমাকে বিনা অপরাধে নিয়ে এসে মারধর করতেছে। কেন, ইভটিজিং করার সময় এ কথা মনে ছিল না? মানে? আসছে আমার তুলসী পাতা, এখন সবকিছু জেনেও না জানার ভান ধরতেছে। স্যার আমি সত্যিই বলছি, আমি কিছু করিনি। চুপ কর, তুই জাহেদ সাহেবের মেয়ের সাথে ইভটিজিং করিসনি? আজকে সকালে তো ওর গায়ে হাতও দিয়েছি। ও তোর নামে মামলা করে গেছে, তার উপর জাহেদ সাহেবও রেগে আগুন। স্যার বিশ্বাস করেন, আমি কিছুই করিনি, ও মিথ্যা বলেছে। আমরা তো কচি খোকা, কিছু বুঝি না। এত ছেলে থাকতে তোর নামে কেন বিচার দিল? নিশ্চয়ই তোর ভিতরে কোনো ঘাবলা আছে। স্যার আমি সত্যি বলছি। চুপ কর শালা। এই কনস্টেবল ওর হাত পা বেঁধে ইচ্ছে মতো পিটাও, ওর মুখ দিয়ে সত্য কথা বের করেই ছাড়বে। ওকে স্যার। তারপর দুইটা পুলিশ এসে ওকে বেঁধে পিটাতে শুরু করলো। এতবার বলছে ও কিছুই করেনি, তবুও কেউ ওর কথাই শুনলো না। মার খেয়ে মুখ দিয়ে রক্ত বের হতে শুরু করলো। এমন অবস্থা হয়েছে যে ঠিক করে দাঁড়াতেও পারছে না। এভাবে 3 দিন চলে গেল। এই 3 দিন অনেকবার ওকে বলাতে চেয়েছিল যে সেই ইভটিজিং করেছে, বাট জুয়েল স্বীকারই করেনি। পরের দিন সকালবেলা সানিয়া রায়মান একটা উকিল সাথে করে নিয়ে আসলো। তারপর জামিন নিয়ে জুয়েলকে বের করলো। কিরে, তোর এই অবস্থা কেন? এই বেটা মূর্খ, এখন এগুলো বলার সময় আছে? ওর ডাক্তার দেখাতে হবে, চল। আচ্ছা ঠিক আছে। তারপর ডাক্তার দেখিয়ে বের হলো জুয়েল। সানিয়া রায়মানও ওর সাথে বাসায় আসলো। কি হয়েছে এবার বল। তন্নি আমার নামে মামলা দিছে। কেন, কিসের মামলা? আমি নাকি ওর ইভটিজিং করছি, আর সেদিন সকালে ও কান্না করতে করতে থানায় নালিশ করে আসছে। তার উপর ওর বাবার কানেও গেছে যে আমি ওরে ডিস্টার্ব করি। তো তুই কিছু বলিসনি? বলেছি অনেকবার, বাট কেউ বিশ্বাস করতে চাইনি। তো এখন কি করবি, কিছু চিন্তা করেছিস? অন্য কোথাও ট্রান্সফার নিয়ে চলে যাব। মানে কি, অন্য কোথাও যাবি কেন? এখানে থাকলে তোদেরও প্রবলেম হবে, সো না থাকাটাই বেটার হবে। আমরাও তাহলে ট্রান্সফার নিয়ে নিব। আরে ধুর, তোরা কেন নিবি? আচ্ছা বাদ দে। ফারিয়া সাদিয়া কেমন আছে? আছে ভালোই। আমার ব্যাপারে কিছু বলেছিস? সব জানে, আমি বলেছি। তুই তো শালা বলবি, এখন গফ হয়ে গেছে, সব কথা শেয়ার না করলে তো তোর ভাত হজম হয় না। এই ফালতু কথা কম বল, ওরা আমাদের ফ্রেন্ড, ওদেরকে না বলে কাকে বলবো? আচ্ছা বাদ দে তো। তুই এক কাজ কর, আমাদের বাসায় চল, কিছুদিন থেকে রেস্ট নিবি, তারপর এখানে আসিস। না, আমি এখানে ঠিক আছি। আচ্ছা এখন যাই, বিকেলে আসবো। ওকে যা। এরপর ওরা চলে গেল। জুয়েল মেডিসিন খেয়ে ঘুমিয়ে গেল। পুরো শরীর ব্যথা ওর। বিকেলবেলা ওরা সবাই আসলো। ফারিয়া সাদিয়াও আসলো। সবাই মিলে আড্ডা দিল। এরপর যে যার মতো চলে গেল। আমার কথা মনে পড়তে লাগলো। আজকে যদি নিজের বাসায় থাকতাম হয়তো এতটা একা লাগতো না। এভাবেই কিছুদিন চলে গেল। জুয়েলও মোটামুটি সুস্থ, সবকিছুই করে, বাট কলেজে যায় না। ট্রান্সফার নিবে করে নেওয়াই হচ্ছে না। পরের দিন কলেজে যাচ্ছে ট্রান্সফারের ব্যাপারে কথা বলতে। রাস্তায় বের হয়ে হাঁটতেছে, এমন সময় তন্নি একটা বাইক নিয়ে ওর সামনে এসে ব্রেক করলো। কিরে, তুই এখনো বেঁচে আছিস? জুয়েল নিশ্চুপ। শালা এই দুনিয়াতে কারো বিশ্বাস নেই। পুলিশকে এত সুন্দর করে সবকিছু বুঝিয়ে বললাম, তারপরও তোকে ছেড়ে দিল। যাই হোক, এখন কোথায় যাচ্ছিস? কলেজে। কি, তোকে না বলছি ক্যাম্পাসের কাছেও না আসতে, তারপরও তুই কলেজে যাইতেছিস? কলেজ কি আপনার একার নাকি? তুই মুখে মুখে তর্ক করিস আবার। দাঁড়া দেখ আজকে তোর কি হাল করি, শালা ছোট লোকের বাচ্চা। মুহূর্তেই মাথায় রক্ত উঠে গেল। এই তুই কোন জমিদারের মেয়ে? যত সব ফালতু বখাটে, লজ্জা করে না তোর ছেলেদের পিছনে লাগতে? তোর সাহস তো কম না, তুই আমাকে ফালতু বলিস, আবার বখাটেও বলিস। দেখ এখন বখাটে কি করে। একথা বলেই ঠাস করে একটা চড় বসিয়ে দিল। তারপর আবার বলে, তুই শুধু একবার কলেজে আয়, তারপর দেখ আমি তোর কি হাল করি। একথা বলেই বাইকে স্টার্ট দিয়ে টান দিল। জুয়েল আবুলের মতো গালে হাত দিয়ে ওর চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল।
ও এত জোরে বাইক চালাচ্ছে দেখে জুয়েলের নিজেরই শরীর কাঁপতে লাগলো। একটু পর যা দেখলো তাতে পুরো শরীর স্তব্ধ হয়ে যায়। তন্নি একটা বাসকে ওভারটেক করতে গিয়ে অন্য একটা বাসের সাথে ধাক্কা খেয়ে পড়ে যায়। রাস্তায় অনেক গড়াগড়ি খায়। জুয়েল কিছুক্ষণ স্বপ্ন দেখার মতো দাঁড়িয়ে রইল, তারপর দৌড় দিয়ে সেখানে গেল। তন্নির মাথা ফেটে রক্ত বের হচ্ছে। বাম হাত ও বাম পায়ে অনেক আঘাত খেয়েছে মনে হয়। বাম পায়ের দুইটা আঙ্গুল ভেঙে উল্টে গেছে। সাথে সাথে অনেক মানুষ সেখানে জড়ো হয়ে যায়। তারপর ওকে কোলে নিয়ে একটা সিএনজি ডেকে নিয়ে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে গেল জুয়েল। মাথা থেকে প্রচুর রক্ত বের হচ্ছে। রক্ত বন্ধ হচ্ছে না দেখে জুয়েল ওর শার্টটা খুলে ওর মাথায় বেঁধে দিল। তারপর ওকে হসপিটালে নিয়ে গেল, ইমার্জেন্সিতে পাঠিয়ে দিল। তার নিজেরও কেন জানি খারাপ লাগছে। হয়তো আমার জন্য এসব হয়েছে। আমার সাথে রাগারাগি করে হয়তো ওর মেজাজ খারাপ হয়ে গেছে, সেজন্য স্পিডে বাইক চালাইছে, তাই এই অ্যাক্সিডেন্টটা করছে। বসে বসে ভাবার মধ্যে একটু পর একটা ডাক্তার রুম থেকে বের হলো। রুগী আপনার কি হয়? জি, ও আমার ফ্রেন্ড। ওর ফ্যামিলির কাউকে কল দিয়ে আসতে বলেন, দরকার আছে। তেমন কাউকে তো আমি চিনি না। কি দরকার আপনি আমাকে বলেন। ওনার অনেক রক্তক্ষরণ হয়েছে, ইমার্জেন্সি রক্ত লাগবে। ওকে আমি দিব। আপনার এক ব্যাগে কিছু হবে না, কমপক্ষে 3 ব্যাগ লাগবে। আচ্ছা দাঁড়ান, আমি দেখি কি করা যায়। তাড়াতাড়ি করেন। এরপর জুয়েল আইমানকে কল দিল। হ্যালো দোস্ত, কই তুই? এই তো বাসায় রেডি হচ্ছি, কলেজে যাব। দোস্ত তাড়াতাড়ি করে সানিকে নিয়ে আলকেমি হাসপাতালে আয়। কেন, কি হয়েছে? তোর কিছু হয়নি তো আবার? আরে না, আমি ঠিক আছি। তোরা 10 মিনিটের মধ্যে আয়। ওকে, আসতেছি, তুই বাইরে দাঁড়া। ওকে, তাড়াতাড়ি আয়। অনেকক্ষণ পর সানি আর আইমান আসলো। কি রে, এত দেরি কেন? আরে রাস্তায় জ্যাম ছিল, এখন বল কি হয়েছে। বলার সময় নাই, তাড়াতাড়ি ভিতরে চল, রক্ত দিতে হবে। এবার বল, রক্ত কার জন্যে? পরে বলছি, আগে চল। এরপর ভেতরে গিয়ে ডাক্তারের সাথে কথা বলে 3 জনেই রক্ত দিল। তন্নির রক্ত গ্রুপ AB পজিটিভ, যার কারণে সহজেই ওদের সবার রক্ত গ্রহণ করতে পেরেছে। রক্ত দিয়ে বাইরে এসে বলল, কাকে রক্ত দিতে হবে? তন্নির জন্য। মানে? তুই ওরে বাঁচালি কেন? তোর মনে নাই ওর তোর সাথে কি কি করেছে? তুই আমার জায়গায় থাকলে কি করতি? দেখ, ও আমার সাথে অন্যায় করছে, আমিও জানি। আমারও অনেক ইচ্ছা ছিল ওরে একটা শিক্ষা দিতে, কিন্তু উপরওয়ালা যে এত বড় শাস্তি দিবে আমি কল্পনাও করিনি। আচ্ছা বাদ দে, তুই যে ওরা হসপিটালে নিয়ে আসছিস সে কি জানে? না, আর জানার দরকারও নেই। তোরাও কিছু বলিস না। না বললে সে ভাববে সে নিজে থেকেই বেঁচে গেছে। ভাবুক, আমরা যে রক্ত দিয়েছি সেটাও বলার দরকার নেই। ওর জ্ঞান ফিরে আসার আগেই আমরা এখান থেকে চলে যাব। কিন্তু ওরা একটা শিক্ষা দেওয়া উচিত। আচ্ছা 1 মিনিট, তোর শার্ট কই? তন্নির মাথা বেঁধে দিয়েছিলাম, এখন মনে হয় কেবিনে। তো এখন কি করবি? ওর জ্ঞান আসা পর্যন্ত থাক, দেখি না কি হয়, যদি কিছু লাগে। এই কেটে পড় এখান থেকে। কেন? পিছে দেখ। পেছনে তাকিয়ে দেখে তন্নির গুন্ডির ফ্রেন্ডগুলো সবাই আসতেছে। ওরা যেই উঠে চলে যাবে তখনই লিজা মেয়েটা ডাক দেয়। তন্নির অনুপস্থিতিতে লিজা লিডারের দায়িত্ব পালন করে। ওই দাঁড়া। সবাই দাঁড়ালো। তোদের লজ্জা করে না? মেয়েটা অ্যাক্সিডেন্ট করেছে শুনে হাসপাতালে এসে ওরে মারার চেষ্টা করছিস? সানি রেগে কিছু একটা বলতে যাবে এমন সময় জুয়েল ইশারায় না করে দিল। তারপর লিজা মেয়েটা আবারও বলে, তোকে না সেদিন পুলিশ এত মারলো, তারপরে তোর লজ্জা শরম নেই? একবার শুধু তন্নি ভালো হোক, তারপর দেখি তোদের পুরো টমির কি হাল করি। চিল্লাচিল্লি শুনে একটা ডাক্তার ভেতর থেকে আসলো। কি ব্যাপার, এত চিল্লাচিল্লি করছেন কেন? দেখেন না, ওরা মেয়েটা অসুস্থ শুনে মেয়েটাকে মেরে ফেলার জন্য এখানে এসেছে। আপনি প্লিজ পুলিশকে কল দিয়ে এদের নিয়ে যেতে বলেন। চুপ থাকেন, ওরাই আপনার ফ্রেন্ডকে এখানে নিয়ে আসছে আর রক্ত দিয়েছে। কোনো কিছু না জেনে ব্যাড বিহেভ করবেন না। লিজা মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। তারপর ওরা আর কোনো কথা না বলেই হাসপাতাল থেকে চলে আসলো। ভাবছিল তন্নির বাবাকে গিয়ে বলবে, এখন যেহেতু ওর বান্ধবীরা আসছে তাই ওরাই বলবে, ওদের আর না বলাই ভালো হবে। তারপর যে যার মতো বাসায় চলে গেল। 15-20 দিন চলে গেল। জুয়েল বিকেলবেলা একটা পার্কের পাশে গিয়ে বসলো। আগে তো এই সময় টিউশনি করিয়ে সময় কাটতো, কিন্তু তন্নি তো সেই টিউশনিটা বন্ধ করে দিল। বসে বসে ভাবতেছে ট্রান্সফার কিভাবে নিবে। হঠাৎ করে কেউ একজন ওর কাঁধে হাত দেয়। পেছনে তাকাতেই দেখে এটা তন্নি। তুমি এখানে? জানো আমি তোমাকে কত খুঁজেছি। ঘটনা কি?
যে মেয়ে আমাকে তুই ছাড়া, ছোট লোক ছাড়া কথা বলে না, আর সেই আমাকে তুমি করে বলছে, আবার নাকি অনেক খুঁজতেছে। ব্যাপারটা কেমন জানি অদ্ভুত লাগলো। কি ব্যাপার, চুপ কেন? কেন খুঁজতেছেন? আবার মারার জন্য নাকি? আমি তো আপনার আর কোনো ক্ষতি করিনি, কলেজেও যাই না। দেখো, আগের সবগুলো ঘটনার জন্য সরি। কথা বলছো না যে? কি বলবো? আপনার আর কোনো কথা থাকলে বলতে পারেন। আচ্ছা বাদ দাও, থ্যাঙ্কস। থ্যাঙ্কস কেন? সেদিন আমার জন্য এত কিছু করার জন্য। তুমি আগের মতো রেগুলার কলেজে যেতে পারো, আমি আর কোনো কিছু বলবো না। আচ্ছা যাই হোক, এই নাও, এটা তোমার জন্য। কি এখানে? সেদিন তুমি তোমার শার্টটা দিয়ে আমার মাথা বেঁধে দিয়েছিলে, রক্তে পুরো লাল হয়ে গেছে। তোমার শার্টটা নষ্ট হয়ে গেছে, তাই আমি তোমার জন্য সেম কালারের একটা শার্ট নিয়ে এসেছি। ওটা আপনার কাছেই রেখে দিন। আমি কারো জন্য কিছু করলে সেটার বিনিময় নেই না। এ কথা বলেই সেখান থেকে উঠে হাঁটা দিল। তন্নি কয়েকবার ওকে ডেকেছে, বাট ও কোনো উত্তর না দিয়েই চলে আসছে। ফকিন্নি এখন এসেছে থ্যাঙ্কস বলার জন্য, দরদ দেখানোর জন্য। তোর আগের দিনগুলোর কথা আমি ভুলিনি। কোনো কারণ ছাড়াই তুই আমার সাথে এত বাজে ব্যবহার করলি, তোকে জীবনেও ক্ষমা করব না। এরপর বাসায় চলে আসলো। এসে কিছুক্ষণ পড়াশোনা করে ঘুমিয়ে গেল। পরের দিন ঘুম থেকে উঠে কলেজে গেল। গেটে ফারিয়ার সাথে দেখা। কি রে হারামি, কই ছিলে এতদিন? বাসায় তো ছিলাম। তাহলে কলেজে আসিসনি কেন? ও আচ্ছা, ভালো কথা। তুই নাকি ট্রান্সফার নিয়ে নিবি? নিব ভাবছিলাম, কিন্তু এখন আর নিব না। যাক, ভালোই হবে। তো বল, এখন কি অবস্থা? এই তো ঠিকঠাক। সাদিয়া কোথায়, আসবে না? ও ভেতরে আছে, চল। ওকে। তারপর ভেতরে চলে গেল। আয়মানও আছে। দুজনে প্রেম করতেছে। ওদের দেখে দুজন দুই দিকে তাকালো। ওই স্যার ভাব ধরতে হবে না। আরে বন্ধু, তুই কলেজে আসবি অথচ বলি না। কেন, তোদের প্রেমে ডিস্টার্ব হচ্ছে নাকি? এই তুই সবসময় খুঁচা মেরে কথা বলিস কেন? তুইও প্রেম কর। করবো, একটু ওয়েট কর। আমার প্রেম হবে অনেক রোমান্টিক। প্রচুর রোমান্টিক। এই থাম, সানি কই? ওয়াশরুমে গেছে। আচ্ছা চল, আজকে ক্লাস করব না। অনেক দিন তোদের সাথে আড্ডা দেই না, ক্যান্টিনে চল। আচ্ছা চল। সানিকে কল দিয়ে আসতে বল। এরপর সবাই ক্যান্টিনে চলে গেল। একটু পর সানিও আসলো। ওরা বসে বসে আড্ডা দিচ্ছে, এমন সময় সাদিয়া ইশারা দিয়ে পেছনে তাকাতে বলল। তাকিয়ে দেখে তন্নি ওর গুন্ডির ফ্রেন্ডগুলো নিয়ে এদিকেই আসছে। জুয়েল চুপচাপ নিচের দিকে তাকিয়ে আছে। এই তোমরা এখানে? জানো আমি তোমাদের কত খুঁজেছি। সবাই যেন আকাশ থেকে পড়লো, একে অন্যের দিকে তাকাতে লাগলো। সবাই ভূত দেখার মতো তন্নির দিকে তাকিয়ে রইল। কি ব্যাপার, এভাবে তাকিয়ে আছো কেন? আমাকে একটা চিমটি দে তো, স্বপ্ন নাকি বাস্তব? ওই বাস্তবই। ওকে, আচ্ছা যাই হোক, আমি কি তোমাদের ফ্রেন্ড হতে পারি? মানে তোমাদের এই গ্রুপের একজন হতে পারি? সবাই জুয়েলের দিকে তাকালো। কারণটা হয়তো জেনে গেছে। ওই দিন তন্নিকে বাঁচানোর জন্যই সে এখন ওদের সাথে ফ্রেন্ডশিপ করতে চায়। জুয়েল কোনো কথা না বলে সেখান থেকে উঠে সোজা বাইরে চলে গেল। বাইরে এসে গাছতলায় বসে আছে। একটু পর সানি এসে জুয়েলের কাঁধে হাত দিয়ে বলল, কিরে তুই এখানে? পেছনে তাকিয়ে দেখে সবাই চলে আসছে। তোরা চলে আসলি কেন? তো কি করব? যা, ফ্রেন্ডশিপ কর। তুই পাগল হয়েছিস? তোদের সাথে তো ওর কোনো কিছু হয়নি, সো তোরা তো ফ্রেন্ডশিপ করতে পারিস। তোর মাথা খারাপ? তুই না করলে আমরা করব না। ও আগে যে যে কাজগুলো করেছে আমরা এখনো ভুলিনি। আর এত সহজে ফ্রেন্ডশিপ করব তুই ভাবলি কি করে? সেদিন বাঁচানোর জন্যই আজকে ফ্রেন্ডশিপ করতে এসছে, নাহলে আজকেও তোর উপর আক্রমণ করতো। আচ্ছা বাদ দে তো, এইগুলো আর ভালো লাগছে না। এই চল, ওই দিক থেকে ঘুরে আসি, সময়ও কাটবে, ভালোও লাগবে। আচ্ছা ঠিক আছে, চল। এরপর ওদের সাথে অনেক ঘোরাঘুরি করলো। তারপর বাসায় চলে আসলো। দুপুরবেলা খেয়ে ঘুমিয়েছে মাত্র দেখলো একটা অচেনা নাম্বার থেকে কল আসলো। হ্যালো, কে? তুমি জুয়েল না? আরে আজব, আমিটা কে? আমি জুয়েল। ওই যে তুমি প্রাইভেট পড়াতে লিজার ওর আম্মু। ও আচ্ছা, আন্টি কেমন আছেন? এই তো বাবা ভালো, তুমি কেমন আছো? আছি আলহামদুলিল্লাহ। হঠাৎ কল দিলেন, কোনো সমস্যা? আসলে বাবা আমাদের ভুল হয়ে গেছে, তুমি চাইলে লিজাকে আবার পড়াতে পারো। সরি আন্টি, আমি ছেঁচড়া না যে আপনাদের বাসায় আবার যাব। যার কথা শুনে আমাকে বাদ দিছেন তাকেই বলেন পড়াতে, বা অন্য একটা টিউটর ঠিক করে দিতে। আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে কল কেটে দিল। ফকিন্নি কোনো কিছু না জেনে সেদিন আমাকে নিষেধ করেছিলি,
এখন আবার কল দিয়ে ন্যাকামো করতেছে। সেদিন বিকেলে আর বাসা থেকে বের হয়নি। পরের দিন কলেজে গেল। সবাই মিলে ক্লাসে গেল। ক্লাসে খেয়াল করলো তন্নি ওর পাশের টেবিলে বসেছে। জুয়েল সানিকে ওর জায়গা দিয়ে অন্য টেবিলে গিয়ে বসলো। ক্লাস শেষ করে ক্যান্টিনের দিকে যাচ্ছে, এমন সময় তন্নি পেছন থেকে ডাক দিল। ওই দাঁড়া। জুয়েল দাঁড়িয়ে গেল। আজকে না জানি আবার কি করে বসে। ভয়েস শুনে তো মনে হচ্ছে রেগে আছে। তোরা তো ভাব কিসের? মানে? কচি খোকা মানে বোঝো না তাই না? এই আমার সাথে ফ্রেন্ডশিপ করতে তোর সমস্যা কোথায়? সমস্যা আছে বলেই তো করছি না। কি সমস্যা আমাকে বল। তুই জানিস কত ছেলে আমার পিছে ঘুরে, আমি পাত্তা দিই না। তো আমি কি করব? তোর কিছু করতে হবে না, তুই শুধু বল ফ্রেন্ডশিপ করতে তোর সমস্যা কোথায়। আপনার যখন এত ফ্রেন্ডশিপ করার ইচ্ছা তো অন্যদের সাথে গিয়ে করেন। আমার মধ্যে কি পাইছেন? তোরে ভালোবাসি তাই। কিছু বললেন? তোর জন্য এই ফকিন্নি গুলো তো আমার সাথে কথা বলছে না। আচ্ছা, আমি বলে দিব ওদের যাতে আপনার সাথে কথা বলে। তোর এত দালালি করতে হবে না, বল তোর সমস্যা কি? দূর, এই ফালতুর সাথে কথা না বলাই বেটার হবে। জুয়েল কোনো কথা না বলেই ক্যান্টিনে চলে গেল। ওখানে গিয়ে দেখলো ফারিয়া একা বসে আছে। কি রে, তুই একা কেন? ওরা কই? জানি না। তোর কি মন খারাপ? আরে না মিথ্যা বলিস কেন? কি হয়েছে বল। দোস্ত, তোকে একটা কথা বলবো, তুই প্লিজ কাউকে বলিস না। আচ্ছা ঠিক আছে বল। আমার একটা ছেলের সাথে রিলেশন আছে। বাহ, এ তো খুশির খবর। তুই এতদিন বলিসনি কেন? বলিনি, অনেক সমস্যা ছিল তাই। আচ্ছা বুঝলাম। এখন মন খারাপ কেন? ফয়সালের বিয়ে ঠিক হয়ে গেছে অন্য একটা মেয়ের সাথে। আমি ওকে ছাড়া থাকতে পারবো না। আরে থাম থাম, এখানে অনেক লোক, কান্নার দরকার নেই। এখন বল, ছেলেটা কি তোকে সত্যি সত্যি ভালোবাসে? তো ছেলেটাকে বল তোকে নিয়ে পালিয়ে যেতে। আর এতদিন ছেলেটার কথা বলিসনি কেন? ছেলেটা কে? তন্নির মামাতো ভাই। আমাদের নবীন বরণের দিন সে কলেজে আসে। আমাকে সেদিন প্রথম দেখেছিল। অনেকদিন আমার পিছে ঘুরেছে, তারপর প্রপোজ করে। আমি ওর অনেক খবর নিলাম, তারপর রাজি হয়ে গেলাম। এত ছেলে থাকতে তন্নির মামাতো ভাই, তো আমাদের বলিসনি কেন? তোর সাথে তন্নি যা করলো, তখন যদি আমি ওর মামাতো ভাইয়ের কথা বলি, তোর সবাই আমাকে রিয়্যাক্ট করতে। তাই। তাহলে এখন বললি কেন? আর কোনো উপায় নেই। তার মানে আমরা তোর উপকারের বন্ধু, রিয়েল বন্ধু না? না দোস্ত, আমি সেটা মিন করিনি। এখন কিছু একটা কর, আমি ওরে ছাড়া থাকতে পারবো না। আচ্ছা সানি, আইমান সাদিয়া আসুক, দেখি কি করা যায়। এমন সময় পেছন থেকে কেউ একজন কাঁধের ওপর একটা থাপ্পড় দেয়। পেছনে তাকাতেই দেখে সানি। কিন্তু দুজন আড্ডা দিতেছিস অথচ একটু বললেও না। আরে না, মাত্র আসলাম। ফারিয়াকে তোর কথা জিজ্ঞেস করায় সে বলল তুই নাকি ওয়াশরুমে গেছিস। আসছে। আইমান আর সাদিয়া কই? একটু সময় লাগবে। তোদের সাথে কিছু ইম্পর্টেন্ট কথা আছে। বল, কি কথা? না, ওরাও আসুক, তারপর না হয় বলবো। আচ্ছা, এখন কিছু অর্ডার দে, ক্ষুধা লাগছে। ওকে, কি খাবি? সানি বলার পর অর্ডার দিল। তারপর ওরা তিনজন বসে বসে আড্ডা দিচ্ছিল। একটু পর আইমান আর সাদিয়াও আসলো। কিরে, কোথায় গেছিলি তোরা? সরি দোস্ত, একটু বাইরে গেছিলাম। আচ্ছা বস এখানে। এবার বল, কি বলবি? জুয়েল ফারিয়ার রিলেশনের কথা বলে দিল। কি তোর রিলেশন? অথচ আমাদের বলিসনি। জুয়েল বুঝিয়ে বলল, তো এখন কি করবি? জানি না, তোরা কিছু একটা কর। আচ্ছা টেনশন নিস না, আমরা আছি। তুই কি ফয়সালকে এখন বিয়ে করতে পারবি? আমার তো সমস্যা নেই, কিন্তু বাসায় কি বলবো? আরে ধুর, বাসায় কেন বলবি? জাস্ট কোর্ট ম্যারেজ করবি, যাতে ফয়সাল অন্য কোথাও বিয়ে করতে না পারে। কিন্তু ওর তো বিয়ে ঠিক হয়ে গেছে। ও, তোকে বিয়ে করলে তো আর ওর বিয়ে অন্য কারোর সাথে হবে না। কোর্ট ম্যারেজ তো যে কোনো সময় করা যাবে, বাট আগে ফয়সালের বিয়েটা ভাঙতে হবে। তাহলে একটা কাজ করলে কেমন হয়? কি? বিয়ের দিন রাতে ফয়সাল কিনে তুই পালিয়ে যাবি। আমরা ফয়সালকে বাসা থেকে তুলে নিয়ে আসবো। সালা মাথা মোটা, ফয়সাল কি মেয়ে যে আমরা ওরে বাসা থেকে তুলে নিয়ে আসবো? অন্য কোনো উপায় বের করতে হবে। আচ্ছা দোস্ত, আর কোনো উপায় নেই? জুয়েল, কিছু বলছিস না কেন? অন্য কোনো উপায় তো জানা আছে? দোস্ত প্লিজ, থাকলে বল না। একটা উপায় আছে। কি? তাড়াতাড়ি বল। মানে তন্নি কি করবে? তন্নি পারবে। কিভাবে? ফয়সাল তন্নির মামাতো ভাই, সো তন্নি যদি ওর
মামাকে বলে তাহলে হয়তো বিয়েটা অফ হয়ে যাবে। অ্যান্ড আরও একটা উপায় আছে। কি সেটা? যে মেয়েটার সাথে ওর বিয়ে ঠিক হয়েছে তাকে ফয়সাল আর